হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাকে সবাই স্বাগত জানাচ্ছি এক্সাম 360 বেঙ্গলিতে। দেখো, আমি যে ডাব্লিউবিপি 10 ইয়ার্স পিওয়াইকিউ সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে তার 13 নম্বর ক্লাস। 13 নম্বর ক্লাসের পার্ট 2তে হাজির হয়েছি। তাই 13 নম্বর ক্লাসের পার্ট 1 আলোচনা করা হয়েছে। তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে যাও, দেখো এখানে দেওয়া আছে। সেখানে গিয়ে তোমরা বাকি যে ক্লাসগুলো হয়েছে সমস্ত ক্লাসের তোমরা লিঙ্ক সেখানে পেয়ে যাবে। এই ক্লাসগুলো আগামী ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2025-কে মাথায় রেখে করা হচ্ছে। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আগামীতে খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে দেখো এখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে এই ক্লাসের পিডিএফ আপলোড করে দেওয়া হবে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো চলো দেরি না করে প্রথম প্রশ্নতে যাই। এটা হচ্ছে 13 নম্বর ক্লাসের পার্ট 2 এর প্রথম প্রশ্ন, যে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে দেখো, এবং মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে। এটা যদি প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয় কত হবে সেটা বার করতে বলছি। দেখো, আমি মাসিক আয় এখানে দেওয়া আছে 9:7, ঠিক আছে। আর মাসিক ব্যয়ের কথা বলা আছে 4:3। তা আমরা কি জানি, সব থেকে যেটা শর্ট নিয়ম সেই হিসেবে করাবো। প্রত্যেকে কিন্তু আবার 2000 টাকা করে সঞ্চয় করে। দেখো, প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করে। আমরা যদি এদিকে দেখি 3 9 কত হয়, এখানে 27। আর আমরা যদি দেখি এদিকে তাহলে 4 7 কত 28। তাহলে আমরা ডিফারেন্স কত দেখছি, এখানে 1 ডিফারেন্স, ঠিক আছে। আর আমরা যদি এদিকে গুণ করি তাহলে 3 দুগুণে 6, আর এটা কত হয় 4 দুগুণে 8। তাহলে এখানে ডিফারেন্স দেখছি 2000। তাহলে আমরা এখানে 1-এর মান বলতে পারি কত, যে 2000। কিন্তু কি জানতে চেয়েছে আমাকে, তাহলে তাদের মাসিক আয় হবে কত, তাদের আয় হবে সেটা জানতে চেয়েছে। তাহলে 9:7, তাহলে 9 মানে কত হবে, এই 9-এর মান কত হবে, 9 দুগুণে 18,000, তাই তো। আর 7-এর মান কত হবে, 7 দুগুণে 14,000, কারণ 2000 করে। তাহলে 18 আর 14, দেখো অপশান 18 আর 14, এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো সিম্পলিফিকেশানে একটা খুব ভালো অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্রত্যেকটা শিফটে এরকম অঙ্ক একটা দুটো করে থাকছেই। ডাব্লিউবিতেও তোমরা প্রিভিয়াসে আমি কোশ্চেন করিয়েছি তোমাদেরকে, ডাব্লিউবি কনস্টেবল মেন্স এবং ডাব্লিউবি এসআই প্রিলিমস, সেখানেও এইরকম অঙ্ক একটা দুটো করে প্রত্যেকটা শিফটেই ছিল, ঠিক আছে। তাহলে দেখো, আমরা সমাধান করার আগে আমরা এটা কী নিয়মে করাবো, তোমরা জানো যে এই বিওডি MAS এই রুলসে আমরা করাবো। তাহলে আমরা যদি এই বদমাস রুলস ফলো করি, তাহলে আমরা যদি এই বদমাস রুলসকে ফলো করে আমি অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে আমরা কী পাবো, প্রথমে এই নিচেরটার অ্যান্সারটা দেখি। একটু ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে আমি পাবো 5/6, ঠিক আছে। তারপর ভাগ আছে, তুমি লেখো। প্রথমে এটুকু ক্যালকুলেশন করবো, কারণ আগে অফের কাজ করতে হয়। তুমি লেখো 2/5, তারপরে গুণ দিলাম, ওই অফের জায়গাতে গুণ দিচ্ছি আমি এখানে। তারপর 4-এ 4 আর 1-এ 5, 5/4 আমি পাচ্ছি। 5 যদি কাটি তাহলে এখানে 2, আর এটা এখানে কাটলে পাবো আমি 2 পাবো, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি দেখো, এখানে থাকছে 5/6, এখানে যেহেতু ভাগ আছে তার জন্য গুণ দিলে আমি, যেহেতু এখানে কি 1-এর 2, তাহলে এটাকে পাবো আমি 2/1, ঠিক আছে। তাহলে তুমি যদি 2 কাটো তাহলে এখানে কত পাবো, 3। তাহলে আমি এখানে কত পাচ্ছি, 5/3, এটা আমি পাচ্ছি এই পুরো অংশটা, ঠিক আছে। এই পুরো অংশটা আমি 5/3 পাচ্ছি। তাহলে এবার দেখো এখানে কি আছে, 3 আছে ওপরে, এই যে 3, এই 3 আছে ওপরে। তাহলে তুমি এটা লেখো যে 3 আমি এখান থেকে করছি তারপরে, ঠিক আছে, যে 3/5/3 এইভাবে আছে। তাহলে তুমি এটাকে কীভাবে লিখতে পারো, যে এই 5 ওপরে আছে, তাহলে এই 3টা উল্টে যাবে এইভাবে লিখলে। তাহলে তুমি এটাকে লিখতে পারো যে এখানে 3 আছে, গুণ এটাকে লিখবে তুমি 3/5। তাহলে আমি কী পাবো, এখানে 3 3 9/5, এখানে এই পুরো অংশটার মান আমি কত পেলাম, 9/5, ঠিক আছে। তাহলে দেখো তুমি এবার এই যে অংশটা আছে তুমি এটা লেখো, x + 2/3 আছে এখানে। তারপর দেখো গুণ দেওয়া আছে, এই গুণটা আমি লিখলাম। তারপর এই যে পুরো অংশটার মান আমি কত পেলাম, এই পুরো অংশটার মান আমি কত পেলাম, দেখো 9/5। তাহলে তুমি এখানে লেখো 9/5, ঠিক আছে। তারপর দেখো এখানে ভাগ আছে, তাহলে ভাগের জায়গায় তুমি যদি গুণ লেখো তাহলে এটা কি 4/5 এইভাবে উল্টে লিখতে হবে। সমান দেখো 5 25 125 আর 24 149/25, এটা আমি পাচ্ছি। তুমি যদি এটাকে কাটো, দেখো 3 কাটলে এখানে 3 3 9 হবে। তাহলে কত হবে, 3 4 12, 12 দুগুণে 24, 24/আর 5 5 25, ঠিক আছে। তাহলে এখানে থাকছে x + 24/25 = 149/25, ঠিক আছে। তাহলে তুমি যদি x সমান এদিকে করো তাহলে 149/25, এটা মাইনাস হয়ে যাবে 24/25। তাহলে x সমান, তাহলে তুমি নিচে দেখো দুটোরই 25 আছে, তাহলে তুমি যদি এলসিএম করো তাহলে এখানে 25 পাবো আমি নিচে। তাহলে 25 বাদ দিলে কত পাবো, 149 - 24। তাহলে আমি যদি এটা বাদ দিই তাহলে কত পাবো, 125/25, এটা কি পাচ্ছি আমি, x সমান পাচ্ছি, তাই তো। তাহলে 25 দিয়ে যদি কাটো তাহলে কত পাবো, 5। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি, এখানে 5, আর আমাকে x এর মানই এখানে বার করতে বলেছে। তাহলে 5 হবে এখানে সঠিক উত্তর। খুব ভালো অঙ্ক, তোমরা এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এখানে দেখো একটা বলেছে যে একজন বাগানি তার বর্গাকার ক্ষেত্রের 1400টি গাছ তিনি লাগাতে চাইছেন, মানে যাতে সারি ও স্তম্ভের মানে সমান ভাবে যদি লাগাতে চায়, বর্গাকার ক্ষেত্রে, বর্গাকার মানে এইদিকে যতটা গাছ থাকবে এইদিকেও ততটা গাছ থাকবে, এইভাবে তিনি সাজাতে চাইছেন এই গাছ কয়টা। তাহলে এই ধরনের সাজানোর জন্য তাকে আর কত সংখ্যক
গাছ আরও প্রয়োজন, মানে আরও কত গাছ দিতে হবে, ঠিক আছে। এর সাথে যোগ করার কথা বলছে, কিন্তু বিয়োগ করার কথা বলেনি। তাহলে কী এমন সংখ্যা মানে বর্গাকারে সাজানোর জন্য এখানে কত আছে 1400। তোমরা জানো যে যদি 40টা আমি 40টা করে লাইন ধরি চারিদিকে, তাহলে 40 গুণ 40 4 4 16 হয়, কিন্তু 1600 কম আছে, কত 1400 আছে, মানে একটু কম, মানে এই 40-এর কাছাকাছি কিছু কম সংখ্যা আমাকে ধরতে হবে। তাহলে তুমি যদি এখানে পরবর্তী সংখ্যা তুমি যদি ধরো 38, এখানে যদি আমি 38 ধরি, ঠিক আছে, তাহলে 38-এর স্কোয়ার করলে দেখবো কত আসছে। দেখো মানে 8 8 64 আর 3 3 09, তাহলে 3 8 24, 24 দুগুণে কত 48। দেখো এখানে 4 8 6 14, 4 হাতের 1, তাহলে 9 1 10, 10 4 14, আমি কত পাচ্ছি 1444। তাহলে 1400 আছে, আমাকে আর 44 আমাকে এখানে যোগ করতে হবে। তাহলে দেখো 44 হবে এখানে সঠিক উত্তর। তোমরা যদি এইভাবে, যেমন আমি এখানে 38-এর স্কোয়ার কীভাবে করতে হয়, তোমরা যদি এইভাবে সহজে করতে চাও, তাহলে তোমাদেরকে পরবর্তী ক্লাসে এই স্কোয়ার রুট বর্গমূল এরকম তোমাদেরকে একটা ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে। খুব সহজে স্কোয়ার বার করা যায়। এখানে বলছে দেখো, এখানে বলছে একটা সংখ্যা দিয়েছে দেখো 64 12, এতে কত সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখানেও কিন্তু যোগ করার কথা বলছে, বিয়োগ করার কথা বলে না। তাহলে এখানে দেখো 64 আর 12 আছে, তাহলে 6412। তোমাকে এমন একটা সংখ্যা ধরো, মানে আমরা কি 8 8 64 জানি, তাহলে আমরা 80 গুণ 80 যদি সংখ্যা ধরিয়ে, তাহলে কত হবে 8 8 64, তারপরে দুটো শূন্য 6400, আর এখানে কিন্তু কত বলছে 6412, মানে 12 বেশি আছে শুধুমাত্র, মানে এর কাছাকাছি। তাহলে আমাকে কি, যদি এখান থেকে 12 বিয়োগ করতাম, তাহলে এটা 80-এর স্কোয়ার কিন্তু হয়ে যেত। এখান থেকে যদি 12 আমি মাইনাস করিয়ে, তাহলে এখানে 6400 পড়ে থাকবে, যেটা কিনা 80-এর স্কোয়ার। কিন্তু আমাকে বিয়োগ করতে বলেনি, আমাকে যোগ করতে বলেছে। তাহলে 80-র পরবর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি ধরবো। 80-র পরবর্তী সংখ্যা কত হয় 81, তাহলে 81-এর স্কোয়ার করলে কত হয় দেখো, 1-এর স্কোয়ার কত 01, 8-এর স্কোয়ার 8 8 64, 8 1 8, 8 2 16, তাহলে এখানে 1 6 5 65 61, এই সংখ্যাটা হচ্ছে 61। তাহলে এই সংখ্যাটা তাহলে আমাকে আর কত যোগ করতে হবে দেখো, এখান থেকে তুমি 6064 12 এটা তুমি বাদ দাও, এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকবে দেখো, 2 আছে কয় 11, 2 আছে কয় 11, দেখো 9 10 11, 9 11 হাতের 1 যদি দিয়ে এখানে, তাহলে কত হবে, এটা হবে 2, তাহলে 4, আর এটা হবে 149। তাহলে এটা হবে অপশান দেখো 149, এই অপশান ডি, এই ডি হবে সঠিক উত্তর। কারণ এর সংখ্যা আর এই সংখ্যাটা যোগ করলে 81-এর স্কোয়ার পাবো, যেটা একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে বলছে দেখো একজন রসায়নবিদ 50% অ্যাসিডযুক্ত একটি দ্রবণের সঙ্গে 25% অ্যাসিডযুক্ত আরেকটি দ্রবণ, মানে আরেকটি দ্রবণ রয়েছে। 40 লিটার এই মানে 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দুটি দ্রবণের প্রয়োজনীয় পরিমাণ হলো, দুটি দ্রবণ কত প্রয়োজনে নিতে হবে সেটা আমাকে বলছে। দেখো গড়ে আমাকে কত, এখানে 40% অ্যালিগেশন করবো আমি, তাহলে তুমি প্রথমে 50%-এর কথা বলছে, তারপরে 25%-এর কথা বলছে। তুমি যদি এদিকে বিয়োগ করো তাহলে কত পাবে, তুমি এদিকে পাবো 15 আর এদিকে পাবো 10, তাহলে আমি 5 দিয়ে কাটলে 3:2 এই অনুপাতে পাবো। তাহলে আমি এখানে টোটাল পরিমাণ কত পাচ্ছি দেখো 5, 2 আর 3 কত পাচ্ছি 5, আর ওরা কত বলছে এখানে 10 লিটার। তাহলে একের মান আমি যদি 2 পাচ্ছি, তাহলে দুটো কত, এটা 6 লিটার আর এটা 4 লিটার, তাহলে কত বললাম, একের মান যদি এখানে ধরো শূন্য হয়ে গেছে একটা ভুলে দেখো, একের মান যদি 2 হয় তাহলে কত হবে, 3-এর মান 6 আর 2-এর মান 4, তাহলে 6 আর 4, 6 আর 4, এটা হবে সঠিক উত্তর এখানে, ঠিক আছে। এখানে বলছে দেখো এ বি সি একসাথে ব্যবসা শুরু করে, মানে 1 বছরে তারা এই 29,000 টাকা আয় করে। যদি এ ও বি এর বিনিয়োগের অনুপাত, এখানে দেখো A:B:C এর বিনিয়োগের অনুপাত দিয়েছে, এ বি এর অনুপাত কত দিয়েছে 3:2, আর বি সি এর অনুপাত দিয়েছে কত 5:2, এখানে 5:2। তাহলে এটা 2 দিয়ে পূর্ণ করো, এটা 5 দিয়ে পূর্ণ করো, তাহলে আমি কত পাবো এখানে 5 3 15, 5 2 10 আর 2 2 4, এটা আমি অনুপাত পাচ্ছি। তাহলে এটা কত হবে 5 আর 4 9, আর এখানে 2 29, আমরা 29-এর মান কত পাচ্ছি 29,000, তাহলে একের মান কত পাবো 1000, ঠিক আছে। তাহলে কি বলছে এখানে, তাহলে এ এর কত টাকা আয় করে, এর আয় কত 15, তাহলে 15-এর মান কত হবে 15,000, ঠিক আছে। তাহলে 15,000 হবে সঠিক উত্তর, দেখো অপশান এ। এখানে বলছে 3টি ঘন্টা একসাথে বাজে, পর যথাক্রমে এই সময় দেওয়া আছে, দেখো মানে সেকেন্ডের ব্যবধানে বাজে। ঘন্টাগুলি আবার কতক্ষণ পরে একসাথে বাজবে, যখন সময় আমরা জানি এরকম যখন অঙ্ক থাকে, তাহলে যে সময় দেওয়া থাকে সময়ের এলসিএম করতে হয়। তাহলে এখানে সময় তো দেওয়া আছে, এই সময়ের আমরা এলসিএম করব, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমি লিখি 3 3 9 এর 1 কত হয় 10, এটা দেখো 3 3 9 এর 1 10 হয়, তাহলে আমি এখানে লিখবো 10/3, তারপর দেখো 2 2 4, 2 2 4 আর 1 5, তাহলে এখানে কত হবে 5/2। এখানে যদি লিখি আমি 3 1 3 আর 2 কত 5, 5/3। তাহলে যখন এরকম ভগ্নাংশের এলসিএম আমাকে করতে হয়, এর যখন আমাকে কি করব, এই ভগ্নাংশের যখন এলসিএম আমি করব, তখন কি করতে হয়, যে ওপরের থাকে এই লবের এলসিএম করব, আর এই নিচের কি করতে হয় আমাকে গসাগু করতে হয়। তাহলে ওপরের এলসিএম করব আর নিচের HCF করব। তাহলে এই যে 10 5 5 এর এলসিএম কত হবে 10 হবে, ঠিক আছে। আর 2 3, দেখো 3 2 3, তাহলে এদের গসাগু কত হবে, কারণ একটা সংখ্যা কমন যায় না, তাহলে 1 হবে। তাহলে 10/1 মানে কি শুধু 10, 10 বাই নিচে 1 তো কোনো ভ্যালু থাকে না, তাহলে 10 হবে এখানে সঠিক উত্তর।
এখানে বলছে একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধির শতকরা পরিমাণ। তোমরা জানো যে যখন একটা বৃদ্ধি আর একটা হ্রাস যখন বলে +10 -10, তাহলে 10 × 10/100, এটা প্লাসে মাইনাসে মাইনাস, তখন যখন এরকম ক্ষেত্রে থাকে তখন কি সবসময় -1% হয়। তোমরা জানো 1% লস হয়, তাহলে এখানে 1% পরিবর্তন হবে, এটা সঠিক। এখানে বলছে দেখো একজন ব্যক্তি তার অর্থের 10 ভাগের 1 অংশ একটি স্কুলে দান করেন, কত থাকলো বাকি? এখানে 9/10 থাকছে, ঠিক আছে। বাকি অংশের এই যে 6 ভাগের 1 ভাগ দিচ্ছে, তাহলে থাকছে কত? 5/6 থাকছে, এত অংশ, মানে 4 দান করলেন। বাকি অর্থ, বাকি যে টাকাটা থাকছে, তিনি তার 3টি সন্তানের নামে সমানভাগে বিতরণ করেন। যদি প্রতিটি ছেলে 50,000 টাকা করে পায়, তাহলে 3টি ছেলে কত পাবে? তাহলে তার প্রাথমিক আয়ের কথা এখানে আমাকে জানতে চেয়েছে। প্রাথমিক আমার প্রথমে কত টাকা ছিল সেটা বার করতে হবে। যদি একটা ছেলে 50,000 পায়, তাহলে 3টে ছেলে কত পাবে? তুমি 5 দিয়ে 3কে গুণ করো, 3 × 5 = 15, ঠিক আছে। 3 × 5 = 15, তারপরে কটা শূন্য? 4টে শূন্য, তাহলে এই 3টে ছেলে। তাহলে 3টে ছেলেকে কত অর্থ দিচ্ছে তিনি? 6 ভাগের 5 ভাগ এই 3টে ছেলে নামে। তাহলে এটা কি 5 অংশ সমান এটা, তাহলে 1 অংশ সমান কত হবে? নিচে 5 হবে, ঠিক আছে। তাহলে নিচে কত হবে? 5, আর উপরে কত? 6, এটা 1 অংশ সমান পেলাম। এই যে পুরো মান, এটা কিন্তু আবার কিন্তু এই 10 ভাগের মধ্যে 9 ভাগ, ঠিক আছে। তাহলে আমরা আবার বলতে পারি যে এই যে মালটা, মানে এই যে মানটা পাচ্ছি আমি এখানে, এটা কিন্তু 9 সমান, ঠিক আছে। তাহলে এটা যদি 9 সমান হয়, তাহলে 10, এই পুরো মান তাহলে 10 ভাগ, তাহলে এই যে মান সেটা আমাকে বার করতে হবে, তাহলে প্রাথমিক আয়টা পেয়ে যাবো আমি, ঠিক আছে। দেখো তুমি যদি এখানে কাটো, 5 দিয়ে কাটো, তাহলে এটা পাবো 2, 3 দিয়ে যদি কাটো তাহলে 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 দিয়ে যদি কাটো তাহলে 3 × 5 = 15, 5-এর পরে এখানে 4টে শূন্য, তাহলে 4 2 × 2 = 4, 4 × 5 = 20, তাহলে 20-র পরে 4টে শূন্য, ঠিক আছে। তাহলে দেখো 20-র পরে 4টে শূন্য, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল লবের দ্বিগুণের চেয়ে 4 বেশি। লব ও হরের যোগফল, ঠিক আছে। এই ধরো লব আর এটা হর, এই লব ও হরের যেটা যোগফল হবে সেটা কি বলছে? এই লবের দ্বিগুণের চেয়ে 4 বেশি। এই যে লব, একে যদি আমি 2 দিয়ে গুণ করবো, তার সাথে 4 যোগ করার পরে এটা সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম যে এই কন্ডিশন প্রত্যেকটার সাথে অ্যাপ্লাই করে দেখি, এদের যোগফল কত হচ্ছে? 19, ঠিক আছে। তাহলে একে যদি করিয়া 7 দুগুণে কত? 14, 4 সাথে 4 যোগ করলে কত হয়? 18, সমান হচ্ছে কি? হচ্ছে না, তাহলে এটা হবে না। আমি যদি এটা যোগ করি তাহলে কত হবে? 5 আর 4 9 আর 5 14, ঠিক আছে। তাহলে এর সাথে 2 গুণ করলে কত হবে? 10, কারণ 2 গুণ তারপর 4 যোগ যদি করি তাহলে কত হবে? 14, কারণ এখানে 14 এখানে 14, এটা কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হতে পারে। বাকি অপশানগুলো ট্রাই করে দেখি, এটা আমি গোল করে রাখছি। এটা দেখো, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, প্রথমে দেখো এদের যোগফল কত হবে? 19, একে 2 দিয়ে গুণ করলে কত? 8 দুগুণে 16, 16 আর 4 কত হয়? 16 আর 4 20, এটা হচ্ছে না। এটা তুমি যদি দেখো, এটা কত হবে? 16 আর 7 দুগুণে 14, 14 আর 4 18, এটা হচ্ছে না। তাহলে এই একটা অপশানই মানে হচ্ছে, সেটা হচ্ছে এই অপশান বি সঠিক উত্তর। এখানে বলছে দেখো একটি স্টিমারের স্রোতের অনুকূলে 90 কিমি ভ্রমণের সময় এবং স্রোতের প্রতিকূলে 60 কিমি ভ্রমণের সময় একই। তাহলে এখানে কি বলেছে? মানে সময় একই, কিন্তু এই যে মানে সময়টা ফিক্স, কিন্তু ডিস্ট্যান্স 90 কিমি যাচ্ছে আর এখানে 60 কিমি যাচ্ছে। তাহলে এই যে ডিস্ট্যান্স যদি লিখি আমি, এখানে কি লিখবো? অনুকূল, আর এখানে লিখছি আমি প্রতিকূল, ঠিক আছে, অনুপাত। তাহলে অনুকূলে কত কিমি যাচ্ছে? 90 কিমি, আর প্রতিকূলে যাচ্ছে কত? 60 কিমি। তাহলে যদি আমি অনুপাত বার করি তাহলে 2:3, তাহলে স্পিডের রেশিও কী হবে? 3:2 হবে। কেন? কারণ ডিস্টেন্সের যা রেশিও হয় স্পিডের রেশিও সমান হয়। তাহলে দেখো আমাকে কী বলছে এখানে, যদি স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ সেটা বার করতে বলছে। স্রোতের গতিবেগ আমরা কি জানি? যদি আমরা এটা গতিবেগ, এটা যদি স্পিড হয়, তাহলে আমরা কি জানি? এটা অনুকূলের বেগ আর এটা প্রতিকূলের বেগ। তাহলে আমাকে স্রোত যদি আমাদেরকে বার করতে দেয়, তাহলে আমরা কি জানি? যে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগকে 2 দিয়ে ভাগ করবো। অনুকূলের বেগ কত? 3 - 2/2 যদি করিয়ে, তাহলে 1/2 কী পাচ্ছি আমি? হাফ। আর এখানে কত বলছে? 5, তাই তো। তাহলে হাফ মানে কি? আমি এখানে পাচ্ছি কি? এই 0.5-এর মান পাচ্ছি কত? এখানে 5। তাহলে 1-এর মান কত পাবো? 10 পাবো আমি এখানে। কিন্তু আমাকে কি বলছে এখানে? তাহলে স্থির জলে নৌকার বেগ কত? দুটোকে 2 দিয়ে মানে যোগ করতে হয়। তাহলে অনুকূলের, এখানে স্থির জলে নৌকার বেগ মানে অনুকূলের যোগ প্লাস প্রতিকূলের যোগ বাই 2। অনুকূলের বেগ কত? 3 + 2/2 করতে হয় আমাকে। তাহলে আমি কত পাচ্ছি এখানে? 5/2 কত পাচ্ছি এখানে? 2.5। তাহলে 1-এর মান যদি 10 হয়, এর সাথে 10 গুণ করো, তাহলে কত পাবো? আমি 25 পাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কারণ 1-এর মান আমি 10 পেয়েছিলাম, তাহলে এখানে 2.5-এর মান 25 পাবো। তাহলে 25 হবে এখানে সঠিক উত্তর। দেখো অপশান সি। এখানে বলছে দেখো একটি ট্রেন 264 মিটার লম্বা একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি সিগন্যালকে 8 সেকেন্ডে অতিক্রম করে। আমরা দেখছি যে এই 8 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। একটা কোনো পোস্টকে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে কোনো ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আবার 20 সেকেন্ডে ওই ট্রেন কত যাচ্ছে? মানে এই ট্রেন নিজের দৈর্ঘ্য তো যাচ্ছে প্লাস 264 মিটার এক্সট্রা যাচ্ছে, কারণ এটা কি? সেতুর দৈর্ঘ্য ছিল।
তাহলে আমরা এখানে ট্রেনের গতিবেগে যদি দেখি তাহলে আমরা এটা বিয়োগ করলে কত পাবো 12। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে, কারণ এই ট্রেন তো দুই ক্ষেত্রে যাচ্ছে, ট্রেন আমরা বিয়োগ করে দিচ্ছি, কারণ এখানে 8 সেকেন্ড বিয়োগ করে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে কত যাচ্ছে 264 যাচ্ছে কত 12 সেকেন্ডে। তাহলে এটা দূরত্ব আর এটা কি সময়, তাহলে দূরত্ব কত 264 বাই সময়, সময় কত 12, এটা দূরত্ব বাই গতিবেগ কী পেলাম, এটা গতিবেগ পেলাম। কিসে পেলাম এটা মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাকে বার করছে কত সবে কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টা করার জন্য 18/5 দিয়ে গুণ করবো। তাহলে তুমি যদি কাটো 6 দুগুণে 12, তাহলে এটা কত হবে 6 3 6 18, ঠিক আছে। আর এটাকে তুমি যদি কাটো এখানে, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 13 দুগুণে 26, আর এখানে 2, তুমি এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো, কেন এখানে আমি একটা 10 পাবো, তাহলে আমাকে ভাগ করতে হবে না। তাহলে তুমি দেখো এখানে 3 দুগুণে কত হয় 6, তাহলে আমি এখানে পাচ্ছি 6, তাহলে 6-এর সাথে এই যে 132 সেটাকে গুণ করবো, 6 দুগুণে 12, 2 শেষে 2 আসবে, কারণ এখানে নিচে 10, তাহলে একটা দশমিক, দশমিকের পরে 2, দশমিকের পরে 2 দেখো একটা অপশানে আছে। আমি আর বাকি অপশান ট্রাই করতে যাব না, এখানে সঠিক উত্তর করে দিয়ে চলে আসবো আমি। এখানে বলেছে দেখো যে এই একটা সংখ্যা আছে, এখানে কয়েকটা সংখ্যা দিয়েছে, মানে এই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, এই দেখো এর নিকটতম সংখ্যাটি হলো, এর নিকটতম মানে হয় তুমি এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিছু বলেনি, আমাকে নিকটতম বার করতে বলেছে, ঠিক আছে। তুমি দেখো 30 10 20 এর থেকে বেশি এগুলো, আর একটা সংখ্যা আছে এর থেকে কম। তাহলে তুমি দেখো আমি যদি এর এলসিএম বার করি 2 3 4 5 6 7, দেখো এর এলসিএম বার করলে 2 দিব, 2 একে 2, 2 দুগুণে 4 3, 3 দুগুণে 6, এখানে 5, আর এখানে 7 পাবো আমি। তারপরে দেখছি এখানে 3 দিয়ে যাবে 1 1 2 5 1 7, তাহলে এখানে থাকছে 5 দুগুণে 10, ঠিক আছে 5 দুগুণে 10, আর আমি এখানে দেখছি 3 দুগুণে 6 6 7 42, 3 দুগুণে 6 6 7 42, তাহলে আমি এখানে কি পাচ্ছি যে 420 পাচ্ছি। তাহলে এটা আমরা কি পাচ্ছি এলসিএম পাচ্ছি। তাহলে এই এলসিএমকে তুমি যদি গুণ করো 238 দিয়ে, তাহলে আমরা কি পাবো দেখো 99960, এটা পাবো, এটা হবে সঠিক উত্তর। তুমি যদি এইভাবে বুঝতে না পারো, তাহলে তুমি এইভাবে সংখ্যাটা ধরো, এখানে কত আছে 1 লাখ আছে, 1-এর পর 5টা শূন্য 2 3 4 5, এই 5টা শূন্য আছে, তুমি একে 420 দিয়ে ভাগ করো, ঠিক আছে। যেহেতু 100 আছে এখানে 420, তুমি 1000 ধরো, তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে 4 দুগুণে 8 40, তাহলে এখানে কত হবে 840, ঠিক আছে। এবার যদি তুমি বিয়োগ করি তাহলে কত পাবো 0, 4 আছে কয় 10 6, হাতের 1 9, 9 আছে কয় 10 1, 160 আমি পাচ্ছি, এখানে একটা 0 দাও তুমি, তাহলে আবার কত দিয়ে যাবে 4 4 16, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে দাও তুমি, 3 দিয়ে যদি এখানে দাও তাহলে কত হবে দেখো 3 20 60, আর 3 4 12, তাহলে কত হবে 1260 পাবো আমি এখানে। 0 4 আছে 6 আছে কয় 10 4 10, হাতের 1 হলে 3, তাহলে এখানে 3 আমি পাচ্ছি 340, তারপর আবার তুমি এখানে একটা 0 দাও। এবার দেখো এখানে কত হবে 34, আর 4 8 32, তাহলে আমি যদি এখানে 8 দিয়ে দিই তাহলে 8, তাহলে কত হবে 8 দুগুণে একটা 0 পাবো, 8 দুগুণে 16 6, হাতে 1 4 8 32 33, ঠিক আছে। তাহলে আমি এখানে পাবো 0 6 আছে কয় 10 4 10, হাতে 40, এই 40 সংখ্যাটা এক্সট্রা থাকছে। তাহলে এই যে সংখ্যা আছে এখান থেকে তুমি যদি 40 বিয়োগ করে দাও তাহলে কত থাকবে, এখানে কত থাকবে দেখো 0 4 আছে কয় 10 6 10, হাতের 1 থাকলে 9, এখানে হাতের 1 9 হাতের 1 9, তাহলে এটা হচ্ছে সেই সংখ্যা। তুমি যদি এইভাবে করতে পারো, নাহলে তুমি এইভাবে ভাগ করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে সঠিক উত্তর, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি বলছে দেখো, একজন কৃষক 35 বিঘা জমি 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করে, ধান থেকে তিনি প্রতি বিঘা 2500 টাকা এবং পাট থেকে প্রতি বিঘা 2800 টাকা লাভ করেন। ধান ও পাট থেকে তার লাভের অনুপাত বার করতে বলছে এখানে, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে লেখো ধান, আর এখানে কি লেখো পাট, ঠিক আছে। তিনি ধান আর পাট এই 4:3 অনুপাতে চাষ করছে। তুমি যদি দেখো 4 আর 5 কত, 4 আর 3 কত 7 এখানে, তাহলে এই 7কে তুমি যদি 35 দিয়ে ভাগ করো তাহলে 5 কত, আমি 1-এর ইউনিটের মান আমি 5 করছি, 5 করে পাচ্ছি। তাহলে ধান কত করছে 5 দিয়ে যদি গুণ করো, 4 5 কত হয় 20 বিঘা ধান চাষ করছে, আর এটা কত করছে 15 বিঘা ধান চাষ করছে, কারণ দুটোকে 5 দিয়ে আমি গুণ করছি, ঠিক আছে। তাহলে লাভের অনুপাত প্রতি বিঘা যদি 2500 টাকা করে, তাহলে 20 বিঘায় কত করবে, এখানে তুমি লেখো 2500 গুণ 20, এটা কি ধানের লাভ, অনুপাত করো। তারপরে আবার কত করে 2800 করে লাভ করছে, গুণ 15, এটাই লাভ। তাহলে এই তুমি এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটো, ঠিক আছে। 5 দিয়ে যদি কাটো 5 5 25, আর এখানে কত 5 3 15, এটা 5 3 15 হবে, ঠিক আছে। তারপর তুমি যদি দেখো এটাকে তুমি যদি 7 দিয়ে কাটো, মানে 14 দুগুণে 28, তুমি 2 দিয়ে কাটো, ঠিক আছে। 14 দুগুণে 28, আর এটা কত হবে 10 দুগুণে 20, তাহলে আমি এখানে পাচ্ছি 50, আর এখানে কত পাচ্ছি, সরি আরও কিছু কাটবে দেখো এখানে, এটা 28, তো তুমি এটাকে 4 দিয়ে কাটবে তো একসঙ্গে, তুমি 4 7 28 আর 4 5 20, তাহলে আমি এখানে কত পাচ্ছি 5 5 25, আর এখানে 3 7 21, তাহলে আর কাটে না দেখো, এটা সব থেকে ছোটো অনুপাত, তাহলে 25 21, 25:21, এটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, 25:21।
এখানে দেখো একটা সংখ্যা এরকম আরেকটা ম্যাথ ছিল, যেটা পার্ট 1-এ আমি করেছিলাম এই 13 নম্বর ক্লাসেই, এবং 13 নম্বর ক্লাসে পার্ট 2-এ দেখো সেম টাইপের আরেকটা অঙ্ক দিয়েছে এখানে। তুমি দেখো আমি এই দিক থেকে যদি করি, প্রথমে যদি এটুকু মান আমি বার করি তাহলে কত পাবো আমি, তাহলে এলসিএম করলে কত পাবো, 5 3 15 পাবো। তাহলে এখানে 5 + 3, তাহলে আমি কত পাচ্ছি, 8/15 পাচ্ছি। এইটুকুর মান আমি 8/15 পাচ্ছি, ঠিক আছে। এবার তুমি যদি দেখো এখানে দেখো আমি এইটুকু লিখছি, এবার 1 প্লাস এইটুকু করছি, তাহলে 1 প্লাস 2 কত 8/15। তাহলে এটাকে তুমি যদি উল্টে লেখো, এখানে 8/15 আছে তো, তাহলে 2 গুণ তুমি 15 কত 8 এভাবে লেখা যায়। দেখো 2 যদি কাটো তাহলে এখানে কত 4। তাহলে দেখো আবার এলসিএম যদি করি আমি, তাহলে কত থাকছে এখানে 1 প্লাস 15/4, যদি এলসিএম করি কত 4, তাহলে এখানে 4 প্লাস এখানে 15, তাহলে কত পাচ্ছি আমি 19/4 আছে। শুধু নিচের অংশটা আমি পাচ্ছি এখানে 19/4। তাহলে তুমি যদি এটা লেখো এভাবে, তাহলে কী আছে এখানে দেখো, এখানে আছে কি 1/19/4। তাহলে তুমি এটাকে কীভাবে উল্টে লিখতে পারো, 4 কত হবে 19 হবে, এটা 4/19, এখানটা এই পুরো অংশটা কত হবে 4/19। তাহলে এবার তুমি এখানে লেখো যে x + 2 + 4/19, ঠিক আছে, এটা 4/19 = কত 7। তাহলে তুমি x সমান যদি লেখো তাহলে এখানে 7 লিখবো, -2 কারণ এর সমানের উপরে যেটা মাইনাস হবে, -4/19। তাহলে এভাবে তোমাকে লিখতে হবে। এলসিএম কত পাবো আমি 19, তাহলে 7 19 কত হয় দেখো, 7 9 63, 3 হাতে 6, 7 থেকে 7 আর 6 13, 133 -19 দুগুণে কত 38 -4। তাহলে তুমি যদি এটা বাদ দাও তাহলে দেখো 38 আর 4 কত হবে 42। এখান থেকে তুমি যদি 42 বাদ দাও তাহলে কত পাবো, এখানে পাবো আমি 1, আর এখানে 4 আছে কয় 13, 4 আছে 9 13, 91/19, ঠিক আছে, এটা পাবো এখানে সঠিক উত্তর 91/19। দেখো অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো এক ব্যক্তির বেতন 25% হ্রাস পেয়েছে, আগের বেতনে ফিরে যেতে কত শতাংশ বৃদ্ধি করতে হবে। দেখো আগে যদি 100 ছিল, হ্রাস পাওয়ার পরে কত হবে 75 হবে। তাহলে আমাকে 75-এ আবার আগে ফিরে পেতে গেলে আমাকে কত বাড়াতে হবে, 25 বাড়াতে হবে। তাহলে 100-তে % করার জন্য কত বাড়াতে হবে, 25কে যদি কাটি তাহলে 3, তাহলে 100/3 মানে কত 33 × 1/3, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো কোনো সংখ্যার যদি 1/4 অংশকে ওই সংখ্যাটির আবার 1/3 অংশের সাথে যোগ করা হয়, তাহলে ফলাফল সেই সংখ্যাটির হাফের চেয়ে 15 বেশি পাওয়া যায়। ধরো সংখ্যাটা আমি x লিখছি, তাহলে x/4 মানে এর সঙ্গে এই সংখ্যার যোগ করছি, তাহলে আমি আবার কত x/3, এটা যদি আমি যোগ করি তাহলে সংখ্যাটার x/2 এর থেকে 15 বেশি পাবো, ঠিক আছে। তাহলে দেখো সংখ্যাটি হলো, আমাকে এক্সের মান এখানে বার করতে হবে। আমি যদি এখানে এক্সের মান বার করি তাহলে কত হবে 3 4, তুমি এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করো, এখানে x/4 + x/3, এটা হবে কি -x/2 = 15। তাহলে আমি এখানে কত পাবো 12 পাবো এলসিএম। তাহলে এখানে 3, তাহলে 3x + 4x মাইনাস কত হবে 6x, তাহলে 3x আর 4x কত হবে 7x মাইনাস কত হবে 6x এখানে, ঠিক আছে, কারণ এই দুটো প্লাসে আছে এটা মাইনাস আছে। তাহলে আমি এখানে ওপরে কী পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমি কি শুধু x/12 পাচ্ছি সমান কত 15। তাহলে x সমান কত হবে 12কে 15 দিয়ে গুণ করো, 5 × 60 0 হাতে 6, 12কে 12 আর 6 কত 18 মানে 180। তাহলে এটা হবে সঠিক উত্তর 180। এখানে বলছি দেখো একজন ব্যক্তি 25 পয়সা 50 পয়সা ডাক টিকিট কিনে সে 10 টাকা খরচ করে, মানে টোটাল সে এই 10 টাকার ডাক টিকিট কিনছে কত, এদিকে 25 পয়সারও কিনছে আবার এদিকে 50 পয়সারও কিনছে, ঠিক আছে। আমি যদি ধরি তারপরের অংশটা দেখানো কি বলছে, যে তিনি মোট 28টি ডাক টিকিট কিনছে এখানে। তাহলে তিনি কতগুলি 25 পয়সা ডাক টিকিট কিনেছে, মানে 25 পয়সা কতগুলি কিনেছে সেটা বার করতে হবে। তুমি ধরো যে সে টোটাল কতগুলি ডাক টিকিট কিনছে, এই 28টা সে ডাক টিকিট কিনছে, ঠিক আছে, সে 28টি ডাক টিকিট কিনছে। সে যদি মানে এই 10 টাকারই যদি 50 পয়সার ডাক টিকিট কিনতো, তাহলে একটা দাম 50 পয়সা হলে 10 টাকায় সে কত 20টা ডাক টিকিট পেতো। আবার যদি 25 পয়সা দামে ডাক টিকিট কিনতো 20 টাকার, তাহলে 1 টাকায় 4টা হলে 10 টাকায় কত 40টা পেতো, ঠিক আছে। এবার এলিগেশন করো তুমি তাহলে এটা কত হবে 8 আর এটা কত হবে 12। তাহলে 4 2 8, 4 3 12, 3:2 এই অনুপাতে। তাহলে আমি এখানে দেখছি এই 5-এর মান যদি 10 টাকার হয় তাহলে 1-এর মান কত 2। তাহলে কি বলেছে যে 25 পয়সার কতগুলি ডাক টিকিট কিনেছিল, তাহলে 25 মানে 1-এর মান যদি 2 হয় তাহলে সে 2 মানে কত, সে 4 টাকার ডাক টিকিট কিনেছে, 2-এর মান হবে 4, 1-এর মান যদি 2 হয় তো 2-এর মান 4। তাহলে 4 টাকায় সে 25 পয়সা তাহলে 1 টাকায় 4টা পাওয়া যায়, তাহলে 4 টাকায় কত পাওয়া যায় 4 × 4 মানে কি 16টি পাওয়া যাবে। তাহলে এখানে 16 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে 10% হারে 2 বছরের একজন মানে জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে 50 টাকা। যেহেতু 2 বছরের, তাহলে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি 2 বছরের ক্ষেত্রে এখানে তোমরা যখন 2 ইয়ার্সের বলবে তখন তোমরা সূত্র অ্যাপ্লাই করবে যে প্রিন্সিপাল = ডি। তাহলে আমি একবারে বসাচ্ছি, ডি ডিফারেন্স এখানে বলা আছে 50, তুমি বসাও। তাহলে 100 × 100, দুবার 100 দিয়ে গুণ করছি, 2 বছরে বলা আছে তাই, ঠিক আছে। আর এখানে মানে r² মানে কি, এখানে 10 বলা আছে, 10-এর স্কোয়ার মানে কি 10 × 10, ঠিক আছে। 10 আর 10 100, তুমি এখানে একটা 100 কেটে দাও, তাহলে পি সমান কী পড়ে থাকছে 50, তারপরে আরও 2টো শূন্য, এই 5000। তাহলে এটা হবে এখানে সঠিক উত্তর।
এখানে কি বলছে দেখো, যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা কোনো কাজ এই কত দিনে করে, 480 দিনে করে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যান ইজ টু ওম্যান, এতে কাজের রেশিও কত, 4:3, এই অনুপাতে তাদের এফিসিয়েন্সি বলা আছে। ঠিক আছে, তাহলে 4 জন আমি যদি দেখি এখানে 4 জন মহিলা অথবা 3 জন পুরুষ, যে কোনো একটাকে ধরো তুমি, 3 জন পুরুষই যদি ধরো তাহলে কত হবে, 3 4 12, এই তাহলে টোটাল 12 এফিসিয়েন্সিতে কাজ যখন করছে তখন তারা একদিনে এই কত টাকা আয় করছে, 480 টাকা আয় করছে। ঠিক আছে, 12 এফিসিয়েন্সি, আমি এক এফিসিয়েন্সি মানে কত, 4 12 48, মানে এখানে 40, তাহলে এই এক এফিসিয়েন্সিতে কাজ হলে সে 40 টাকা আয় করতে পারবে। আর কী বলছে দেখো পরে, যে তাহলে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে। 6 জন পুরুষ মানে কত, 4 6 24 এফিসিয়েন্সি পাচ্ছি আমি, তাহলে 11 জন পুরুষ মানে কত, 3 11 33, তাহলে 3 আর 4 7, 3 আর 2 5, 57, তাহলে 57 এফিসিয়েন্সিতে, এক এফিসিয়েন্সিতে যদি 40 টাকা করে তাহলে 57 এফিসিয়েন্সিতে কত, 40 দিয়ে গুণ করো, কত 0, 4 7 28 8, হাতে 2, 4 5 20 আর 2 কত 22, তাহলে এই 2280 অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো যে এ বি সি একসাথে কাজ করলে 15 দিনে করতে পারে। তুমি এখানে লেখো এ প্লাস বি প্লাস সি যদি একসাথে কাজ করে তাহলে 15 দিনে করতে পারে। বি ও সি একা একা কাজটি 15 দিনে, তাহলে এখানে আমি লিখতে পারি যে বি একা কাজটি 30 দিনে এবং সি একা কাজটি 40 দিনে করতে পারে। ঠিক আছে, আমি যদি এদের এলসিএম দেখি, তারপরে বার করতে কিন্তু আমাকে বলেছে যে এ একা কাজটি কত দিনে করবে, এ একা কত দিনে করবে সেটা বার করতে বলেছে। আমাদের এফিসিয়েন্সি যদি দেখি তাহলে আমি কত পাবো, 120 পেয়েছি লসাগু, তাহলে এটা 3, এটা 4, এটা 4 × 7, তাহলে এটা পাচ্ছে 8। তাহলে দেখো বি কত করছে, বি করছে 4, এই বি করছে 4 আর সি করছে 3, তাহলে 4 আর 3 7, টোটাল 8, তাহলে এ নিশ্চয়ই 1 করে করছে, তাহলে 4 আর 3 7 আর 1 8, তাহলে টোটাল এফিসিয়েন্সি 8। ঠিক আছে, তাহলে 1 করে যদি ভাগ করি তাহলে কত হবে, 120 হবে এখানে, তাহলে এর একা 120 দিন লাগবে, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে একটি স্কুলে 660 জন শিক্ষার্থী ছিল, ছেলে মেয়ে সংখ্যার এখানে অনুপাত দেওয়া আছে যে 13:9। কয়েকদিন পরে 30 জন মেয়ে স্কুলে যোগদান করে, 30 জন মেয়ে স্কুলে যোগদান করে এবং কয়েকজন ছেলে স্কুল ছেড়ে চলে যায়, ফলে ছেলে ও মেয়ে সংখ্যার যে অনুপাত হয় এটা বলছে। তাহলে স্কুল ছেড়ে চলে যাওয়া ছেলেদের সংখ্যা কতজন ছেলে স্কুল ছেড়ে চলে গেছিলো, দেখো টোটাল কতজন আছে বলছে এখানে, 660 জন। আর কী অনুপাতে আছে এখানে, মানে 13:9। তাহলে আমি যদি দেখি এখানে 13 আর 9 কত হয়, 9 আর এটা হবে কত, 22। তাহলে কী বলেছে এখানে, ছেলে আর মেয়ে, তাহলে আমি যদি একদিকে লিখি বয় আর একদিকে লিখছি গার্লস, তাদের সংখ্যাটা আমি বার করব। তাহলে প্রথমটা ছেলে মানে কত, 13 হচ্ছে ছেলে, তাহলে গুণ যদি 13 করি আমি, তাহলে দেখো এখানে যদি কাটো তুমি, তাহলে 11 2 22, 6 11 66, 2 কাটলে কত 30, তাহলে 3 13 39, মানে 390 ছেলে পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, 390 আমি পাচ্ছি এখানে ছেলে। তারপরে যদি আবার তুমি কাটো, কত এখানে 9 দিয়ে কাটো, গুণ যদি 9 করি 30-এর সাথে, তাহলে কত হবে, 3 9 27, 270 আমি পাচ্ছি কি বালিকা পাচ্ছি বা গার্লস। তারপরে কী বলছে দেখো, কয়েকদিন পরে 30 জন মেয়ে স্কুলে যোগদান করে, তাহলে এর সাথে আরও 30 জন মেয়ে যোগদান করছে, তাহলে পরে কত হলো, 0 7 3 10 0, হাতের 300 জন হচ্ছে মেয়েদের সংখ্যা এবং কয়েকজন ছেলে স্কুল ছেড়ে চলে যায়, ফলে তাদের অনুপাতে কতজন ছেলে স্কুল ছেড়ে যাচ্ছে আমি জানি না, ধরি 1 জন। তাহলে দেখো তুমি এই 390 মাইনাস 1 যখন করছি আর এইদিকে যখন 300 জন থাকছে, তখন এই অনুপাতটা হচ্ছে কত, 6/5। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কারণ কতজন ছেলে চলে যাচ্ছে সেটা আমি জানি না, তার জন্য এক্স লিখছি। আর মানে বালিকাদের সংখ্যা তো আমি 300 জন পাচ্ছি, তার নিচে আমি 300 লিখলাম, মানে এই একজন চলে যাওয়ার পরে সংখ্যার অনুপাত কত হচ্ছে, 6/5, এটাই দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে বলছে স্কুলে ছেড়ে যাওয়া ছেলেদের সংখ্যা কত, ছেড়ে যাওয়ার সঙ্গে আমি এক্স ধরেছি, তাহলে এক্সের মান বার করলে আমি উত্তর পেয়ে যাবো এখানে। ঠিক আছে, তাহলে তুমি ধরো এখানে ক্যালকুলেশন করো, কোনাকুনি আমি গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 0 পাবো, 5 9 45 5, হাতে 4, তাহলে 3 5 15 আর 4 19, মাইনাস কত হবে এখানে 5x সমান 3 6 18 2 0। তাহলে আমি এখানে কী পাবো, 5x সমান এই 18 0 থেকে মানে এই 1900, দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস থাকবে, এটা যদি ওইদিকে যায় তাহলে বড় সংখ্যাটা ওইদিকে যাবে, তাহলে মাইনাস, এর 1950 মাইনাস 1800, তাহলে কত পাবো 150। তাহলে 5 এই 0 0 তুমি এখানে এই বিয়োগ তুমি উড়িয়ে দাও এখানে, তাহলে তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে 5 একে 5 আর 5 3 15, তাহলে 30 পাচ্ছি। তাহলে আমি এক্সের মান কত পাচ্ছি এখানে, 30। তাহলে দেখো এই 30 অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, বলছে রাজু 2টি ক্যালকুলেটারের প্রতিটি এই টাকায় বিক্রি করে। ঠিক আছে, একটিতে সে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, ব্যক্তির উপর লাভ বা ক্ষতি কত। যদি আমাকে বলতো ব্যক্তির উপর লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত, তাহলে আমি না দেখে বলে দিতাম 6.25% বললে। ঠিক আছে, এত পার্সেন্ট ক্ষতি, যেহেতু টাকার কথা বলছে, তাহলে তুমি কি এইটা ধরে কি এই টাকার উপরে তুমি টাকার মানটা বের করতে পারবে না, কারণ লাভ বা ক্ষতি সবসময় কিসের উপরে হয়, সিপির ওপরে হয়। কিন্তু এই টাকাটা যেটা দেওয়া আছে এটা কিন্তু এসপি দেওয়া আছে, তাই আমরা এই পার্সেন্ট দিয়ে এর উপরে ক্যালকুলেশন করে কিন্তু আমরা মান বার করতে পারবো না।
ঠিক আছে, যেহেতু বলেছে দুটি একই দামে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য মানে এসপি দুটোর সমানের কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এর জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে তোমাদের এটা কনফিউশন হয় যে যেহেতু এখানে পার্সেন্ট সমান দেওয়া আছে তাহলে কি সাকসেসিভ ধরে করা যাবে। এই ক্ষেত্রে করা যাবে না, কারণ এখানে সিপি আমি জানি না। যদি পার্সেন্ট বার করতে বলতো তাহলে আমি পার্সেন্ট করে দিতাম, না দেখে 6.25% ক্ষতি হবে। দেখো, তাহলে আমি এখানে মানে কি 25% লাভ মানে কি, আমি এখানে বলতে পারি যে 1/4। ঠিক আছে, তাহলে আমি এখানে লেখো সিপি লেখো, আর এখানে আমি এসপি লিখছি। ঠিক আছে, তাহলে দাম যদি 4 টাকা হয়, প্রথমটা লাভ করছে মানে বিক্রি করছে কত, 5 টাকা বিক্রি করছে। তারপরে দেখো 25% ক্ষতি, দাম যদি 25 টাকা হয়, ধরো আমি 4 টাকা দাম যদি ধরি হয়, তাহলে কি 1 টাকা সে ক্ষতি করছে, মানে 3 টাকায় বিক্রি করছে। কিন্তু আমাকে তো বলেছে দুটি একই দামে বিক্রি করছে, সেম দামে, তাহলে আমাকে দুটো সেম করতে হবে। তাহলে একে 3 দিয়ে গুণ করবো আর একে 5 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তুমি দেখো 3 4 12, আর এটা কত হবে 3 5 15, আবার এটা কত 3 5 15। ঠিক আছে, আর 4 5 20। তাহলে আমি এখানে দেখছি যে 32 টাকা কী হচ্ছে তার সিপি, আর এসপি কত দেখছি আমি 30 টাকা তার এসপি থাকছে এখানে। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 30 টাকায় তার 2 টাকা লস হচ্ছে, তাই তো? মানে যখন তার বিক্রয় মূল্য 30 টাকা তখন সে 2 টাকা লস করছে, 2 টাকা লস করছে। ঠিক আছে, তাহলে 15 টাকায় কত, এই 15 টাকায় কত লস করবে, সে 1 টাকা লস করবে। ঠিক আছে, তো তুমি যদি এটাকে লেখো, দেখো তাহলে একটা দাম যদি 1500 টাকা হয়, তাহলে দুটার দাম কত হবে 3000 টাকা। 3000 টাকা তো, তাহলে এখানে 30 টাকায় যদি 2 টাকা লস হয়, তাহলে তুমি 3000 যদি করো কি আরও দুটো এখানে শূন্য দেবো, তাহলে এখানে তুমি দুটো শূন্য দাও, তাহলে 200 টাকা। তাহলে এই 200 হবে এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। এখানে বলছে দেখো যে 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা ছিল 2000। 1982 সালে পুরুষ জনসংখ্যা 10% বৃদ্ধি এবং মহিলা জনসংখ্যা 6% হ্রাস পায়, কিন্তু মোটের কোনো অপরিবর্তিত থাকে, মোট জনসংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে 1972 সালে পুরুষ জনসংখ্যা কত ছিল? তুমি দেখো এখানে 10% বৃদ্ধি পায় কত পুরুষ জনসংখ্যা, তুমি এখানে লেখো পুরুষ জনসংখ্যা প্লাস 10%। এবার এখানে তুমি যদি লেখো মহিলা জনসংখ্যা কত হচ্ছে -6%, কিন্তু মোটের উপর কোনো পরিবর্তন হচ্ছে কি হয় না। তুমি এখানে 0 লেখো, তাহলে এখানে 6:10, তাহলে কত হবে 3:5। তাহলে আমরা কী পাচ্ছি এখানে 8, কিন্তু জনসংখ্যা কত ছিল বলছে 2000 ছিল। ঠিক আছে, তাহলে তুমি যদি লেখো 4 25, 25 দিয়ে যদি তুমি কাটো 4 25 100, 8 25 200, তাহলে আমি 250 পাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে কী বলেছে আমাকে, পুরুষ জনসংখ্যা কত ছিল, পুরুষ কত 3, তাহলে 3 25 কত 75, তারপর একটা শূন্য 750, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো 215 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম তুমি সংখ্যা লেখো, একের পরে 5টা শূন্য দাও, একের পরে 5টা শূন্য। তুমি যদি একে ভাগ করো 2 1 5, 2 1 5 দিয়ে তুমি ভাগ করো, কত থাকবে দেখো এখানে 1000 ধরো তুমি, তাহলে কত হবে 5 দিয়ে যাবে না, 4 দিয়ে দাও, তাহলে কত হবে 4 15 60, আর 4 2 8, কত হবে 860, শূন্য 6 আছে কয় 10, 4 10, হাতের 1, তাহলে 9 140। ঠিক আছে, আবার একটা তুমি শূন্য দাও এখানে, তাহলে কত দিয়ে যাবে এখানে, 7 2 14 যাবে না, 6 দিয়ে দাও, 6 15 90, 6 2 12 1290, এখানে কত হবে শূন্য, এখানে 6 আছে কয় 10, 1 10, হাতের 1, তাহলে 3 3 আছে কয় 10, 1 110, আবার একটা এখানে শূন্য দাও, 1100 আছে, তাহলে কত হবে 5 2 10, তুমি 5 দিয়ে দাও। ঠিক আছে, 5 দিয়ে যদি তুমি দাও তাহলে কত পাবো এখানে 5 15 75, আর 5 2 কত 10, এটা পাচ্ছি আমি। তাহলে 5 আছে কয় 10, 5 হাতের 1, 8 আছে কয় 10, 2 হাতের 1, তাহলে কী পাচ্ছি এখানে 25 আমার এক্সট্রা করে থাকছে। ঠিক আছে, তাহলে এমন একটি সংখ্যা যা আমি যদি আর একবার এখানে দিই, তাহলে আমি কত, আমাকে সংখ্যাটা বেশি কত হতো, এখান থেকে তুমি 25 বাদ দাও। ঠিক আছে, কারণ 25 এক্সট্রা বেশি থাকবে। তুমি যদি এখান থেকে 25 বিয়োগ করো তাহলে কত হবে শূন্য, তাহলে কত হবে 2 আছে কয় 11, 9 11, হাতের 190, তাহলে আমাকে 190 এক্সট্রা যোগ করতে হবে। তাহলে আমি সংখ্যাটা কত নিয়েছিলাম, একের পরে 5টা শূন্য। ঠিক আছে, এর সাথে 190 যোগ করো, তাহলে 1 2 শূন্য 1 9 0, এটা হবে সেই সংখ্যা যা সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে, এই সংখ্যা দ্বারা। এখানে দেখো এখানে 100 নম্বর, এটা শেষ অঙ্ক ক্লাসের, বলে 3 জন পুরুষ 4 জন ছেলে একটা কাজ 14 দিনে করতে পারে। ঠিক আছে, 3 জন পুরুষ এবং 4 জন ছেলে দুজনে মিলে, তুমি লেখো 3 ম্যান প্লাস 4 বয় এই কাজটা কত দিনে করছে, 14 দিনে করছে। তারপরে লেখো 4 জন পুরুষ মানে 4 ম্যান প্লাস 6 বয় এই কাজটা কত দিনে করছে, 10 দিনে করছে। ঠিক আছে, তাহলে একজন ছেলে কাজটি কী হচ্ছে, কাজটি শেষ করতে পারবে, একজন ছেলে বার করতে পারবে। তাহলে প্রথমে তুমি এফিসিয়েন্সিটা বার করো, এটা 5 দিয়ে কাটো, একে 7 দিয়ে কাটো, তাহলে কত হবে 3 7 21 ম্যান প্লাস 4 7 28 বয় সমান কত হবে 5 5 4 20 ম্যান। ঠিক আছে, প্লাস 5 6 30 বয়,
তাহলে এখানে 20 ম্যান আর এখানে 21 ম্যান, এদিকে যদি আসে তাহলে কী হবে বিয়োগ, তাহলে এখানে ওই একটা ম্যান এখানে থাকবে ইকুয়াল টু এখানে 28টা বয় আর এখানে 30টা বয়, তাহলে 2টা বয় এখানে থাকবে, তাহলে ম্যান ইজ টু বয় যদি আমি লিখি তাহলে 2:1, এটাতে আমি কী পাচ্ছি তাদের এফিসিয়েন্সি পাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে কী বলছে দেখো এখানে, আমি যদি এবার টোটাল আমি ওয়ার্ক যদি আমি বার করবো, যে কোনো একটাতে তুমি ভ্যালুটা ইনপুট করে টোটাল কাজটা বার করো, দেখো তাহলে 3টা ম্যান তাহলে কত হবে 2 ইউনিট করে, তাহলে 3 দুগুণে 6 প্লাস কত হবে 4, 4 4 প্লাস 4 তুমি যদি করো তাহলে 6 4 কত 10, 14 দিনে করে, এই 10 ইউনিটে 14 দিনে করে, এটা কী পাচ্ছি আমি টোটাল কাজ পাচ্ছি। তাহলে আমাকে কী বার করতে বলেছে এখন, যে একজন ছেলে কাজটি করতে কত সময় লাগে, একজন ছেলের এফিসিয়েন্সি কত 1, তাহলে একজন ছেলে এক এফিসিয়েন্সিতে কত হবে 14 10 140, এই 140 দিন সময় লাগবে, 140, এটা হবে অ্যান্সার। তাহলে আমার এই ক্লাসের 13 নম্বর ক্লাসের পার্ট 2 এটা শেষ অঙ্ক। আমি পরবর্তীতে যে আরও 2টো শিফটে পিএসসি ফুড এসআই বাকি আছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।